প্রেমের আলাপন লেখিকা মেঘনা তাহমিম মাহি পর্ব ৭৮। কোকিলের মিষ্টি কলতানে ঘুম ভেঙে যায় ইরার। চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখে রুমটা আধা অন্ধকার। দেয়াল ঘড়িতে সময় দেখে সকাল ৭টা বাজে। উঠতে হবে এক্ষুনি। বড় অপর বিয়ের পরে দেখেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে সবার সাথে কাজে সাহায্য করতে। বেশ আনন্দ নিয়ে পিঠে বানিয়েছিল বাড়ির সবার জন্য। ইরাকেও তেমন উঠে পড়তে হবে, না হলে বাড়ির সবাই নিশ্চয়ই খারাপ ভাববে। ওঠার চেষ্টা করে ইরা, তবে নড়াচড়া থামিয়ে দেয় শিশিরের ঘুম ঘুম কণ্ঠের মৃদু ধমকে। নড়াচড়া করবি না একদম, আমার ঘুম ভাঙলে তোর খবর আছে। ইরার বুকের ওপর মাথা রেখে আষ্টে পিষ্টে ইরার কোমর জড়িয়ে ছোট বাচ্চাদের মতো ঘুমোচ্ছে শিশির। দুজনেই জেগেছিল রাতের অর্ধেক অংশ। তবু ঘুম ভেঙে গেছে ইরার। নতুন বাড়ি, নতুন জায়গা, সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। ইরা কাঁথার নিচে আলতো করে হাত রাখে শিশিরের চুলের ভাঁজে। অস্পষ্ট স্বরে ডাকে, শুনছেন? কই শুনছেন? ঘুমের মাঝে হাসি ফুটে ওঠে শিশিরের ঠোঁটে। ঘুমটা ভেঙে যায়, মৃদু স্বরে বলে ওঠে, শুনছি না, আবার ডাক। উঠুন একটু, ওপাশে সরে ঘুমান, আমি উঠব। শিশির আলসে ভঙ্গিতে আড়মোড়া ছাড়লো। একটু এগিয়ে ইরার মুখের দিকে তাকালো। ঘুমে লাল চোখ, ফোলা ফোলা গাল, রক্ত লাল ঠোঁট আর এলোমেলো চুলে একটু বেশি সুন্দর লাগছে ইরাকে। শিশিরের তো সেই সৌভাগ্য হয়নি যে এভাবে দেখবে। রাতে গেলে খুব ভোরে ফিরে আসা লাগতো। তখন ইরা কেবল অসহায় চোখে দাঁড়িয়ে থাকতো। শিশিরের পানে আগের দিনগুলোর কথা মনে পড়তেই বুকের ভেতর কেঁপে ওঠে। সাথে সাথে শিশির ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর। অগণিত চুমু খায় ইরার মুখশ্রী জুড়ে। কি হলো বুঝে উঠতে পারে না ইরা। শিশিরের পিঠে হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, কি হয়েছে, এমন ব্যস্ত হচ্ছেন কেন? খুব ভালোবাসি জান, খুব ভালোবাসি। সব কিছু শূন্য লাগে তোকে ছাড়া। জান, ছেড়ে যাস না কখনো। এসব কি বলছেন? ছেড়ে কেন যাব? শিশির ইরাকে ছেড়ে ইরার গলায় মুখ ডুবে মৃদু স্বরে বলে, তোর সে সাহস নেই। সেরে যাওয়া তো দূরের কথা, ছাড়ার চিন্তা মাথায় আনলেও মেরে ফেলবে একদম। ছাড়ুন এখন, উঠতে হবে। বাড়ির সবাই খারাপ ভাবে না হলে। বাড়ির কে কী ভাবে ওটা নিয়ে চিন্তা না করে আমাকে নিয়ে একটু ভাব। আদর করব আমি এখন, রোম্যান্সের মুড এসেছে আমার। কিন্তু আমার মুড নেই, আমার বাইরে যাওয়ার মুড এসেছে। আমি মুড ঠিক করে দিচ্ছি। শিশিরিরার গলায় নাক ঘষতে ইরা চমকিত কণ্ঠে বলে উঠল, এখন না প্লিজ, এখন না। শুনুন, বোঝার চেষ্টা করুন একটু। এখন না। তাহলে কখন? পরে পরে। পরে কখন? আপনি যখন বলবেন তখন। এখন ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। মনে থাকে যেন, ডাক একটার জায়গায় দুইটা দিতে হলে খবর আছে। ইরা একটা সুন্দর শাড়ি পরে বেশ বড়সড় ঘোমটা টেনে নিচে এসেছে। পেছনে পেছনে বইয়ের আঁচল ধরে শিশিরও নিচে নামলো। ইরাকে অবশ্য শাড়িটা শিশিরই পরিয়ে দিয়েছে। বাড়িতে আজ ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে। শিশির এতেও অমত জানাবে, এটা মোস্তফা তালুকদার নিশ্চিত। তবে ছেলের এসব ঝামেলাকে পরোয়া না করে মোস্তফা তালুকদার, তিনি তো অভ্যস্ত। যা হবে দেখা যাবে পরে, তবে লোকজন তিনি খাইয়েই ছাড়বে। শিশিরের নানা বাড়ির লোক আজ আসছে। এতক্ষণ হয়তো রাস্তায় আছে, চলে আসবে হয়তো এক্ষুনি। মোস্তফা তালুকদারের বোনেরাও আজকে রাতে রওনা দেবেন গ্রামের উদ্দেশ্যে। বেশ খুশি খুশি আমেজে আছেন বাড়ির সবাই। শিশির এখনো পর্যন্ত এইসবের কিছুই জানে না। ঘড়িতে সময় সকাল ৮টা। নাস্তা করেনি এখনো কেউ। নতুন বউকে ফেলে নাস্তা করবে কিভাবে সবাই? তাই সবাই বসে আছে ড্রয়িং রুমে, আলাপ আলোচনা করছে। এরা শিশিরকে নামতে দেখে আজিয়া বেগম বললেন, ওই তো ওরা উঠে গেছে। আসো তোমরা, টেবিলে আসো। আসমা, খাবার দাও টেবিলে। তালুকদার বাড়ির সবার সকালের নাস্তা 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। সেখানে আজকে 8টা বেজে গেছে, এখনো কেউ টেবিলের ধারে কাছেও যায়নি। মোস্তফা তালুকদার ইরার পেছনে পেছনে ঘুরতে থাকা ছেলের দিকে তাকে বিড়বিড় করে আওড়ালো, আমার বাড়ির সিংহ বেড়াল হয়ে গেছে দেখছি। সকালের নাস্তা সেরে সবাই যখন ড্রয়িং রুমে গল্পে মশগুল, তখনই তালুকদার বাড়ির বাইরে গাড়ির শব্দ, সেই সাথে সবার কথার শব্দ। সৈকত দরজার দিকে উঠে যেতে যেতে বলল, আব্বু, এসে গেছে সবাই। আম্মু, দেখো সবাই এসে গেছে। শিশির ভ্রুকুচকে প্রশ্ন করলো, কে এসেছে? কারা এসেছে? বিয়ে করলে বাড়িতে লোকজন আসবে না? অনুষ্ঠান হবে না? তোমার কি কেউ নেই নাকি? কোনো সিন ক্রিয়েট করবে না? তোমার মামা বাড়ির সবাই এসেছে। রাতে তোমার ফুফুরা আসছে। আজ বাড়িতে পুরো গ্রামের লোকের দাওয়াত। মানে কি, আমাকে জানিয়েছো এসব? পেছনে বাগানে রান্নাবান্নার আয়োজন চলছে, মন চাইলে দেখে নিও।
প্রচণ্ড রাগে ফুঁসছে শিশির, বারবার উপরে যাচ্ছে আর নিচে আসতে। তার এই আসা যাওয়ার কারণ তার বউ কয়েকবার ইশারা করে ডেকেও কাজ হয়নি। মামা বাড়ির একঘর লোকের মাঝে বসিয়ে রেখেছে তার বউকে। এদিকে দুপুর হতে চলল, ভেবেছিল একটু রোম্যান্স করবে, কিন্তু তার উপায় নেই। শিশিরিরার মুখের দিকে তাকিয়ে হতাশ হলো কেবল, মনে মনে বলল, আয় রুমে, তোর মজা দেখাচ্ছি। বাড়িটা মাছের বাজার হয়ে গেছে। বিয়ে করে বউ নিয়েই থাকতে চেয়েছিল সে। এগুলো এসে ওর চিন্তা ভাবনায় পানি ঢেলে দিল। শিশির রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। রান্নাঘরে এলিনা আর আসমা আছে। আসমা চা বানাচ্ছে আর এলিনা নাস্তার প্লেট সাজাচ্ছে। আজিয়া বেগম বাড়ির পেছনে রান্না বান্না হচ্ছে ওই দিকটায়। শিশির গিয়ে আসমাকে বাইরে ডাকছে বলে পাঠিয়ে এলিনাকে বলল, ভাবি, একটা উপকার করে দাও, এদের হাত থেকে আমার বউকে সারিয়ে এনে দাও, ট্রিট দেব। এলিনা হেসে পড়ল, পরপর বোঝানোর সুরে বলল, আমি যদি ওনাদের মাঝখান থেকে ইরাকে তুলে আনি, তাহলে ওনারা ভাববে আমার বোন বলে আমি উঠিয়ে এনেছি ওকে। আমি কিছু করতে পারবো না, মাফ করো আমাকে। কত সাহায্য করেছি তোমাদের প্রেমে, ভুলে গেছো? শিশির, বোঝার চেষ্টা করো, এখানে আমি কিছু বলতে পারবো না। শিশির ব্যর্থ হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সিঁড়ি অবধি মাত্রই উঠেছে, তখনই এলিনাকে বলতে শুনল, এই ইরা, ফোন কোথায় তোর? আম্মু কথা বলার জন্য সেই কখন থেকে ফোন দিচ্ছে। রুমে, এক্ষুনি ফোন দিতে বলল, কথা বলবে। শিশির মুচকি হাসলো, নিশ্চিত হলো এটা এলিনার সাজানো গোছানো সুন্দর একটা নাটক। নিজের সবার সাথে সাথে গল্পে মশগুল হয়ে ইরাকে পাঠিয়ে দিল বুদ্ধি করে। শিশির দ্রুত পায়ে হেঁটে রুমে ঢুকলো। শাড়ির কুচি ধরে সাবধানে ধীরে সুস্থে উপরে এলো ইরা। সারা রাত নির্ঘুম, ঘুমে চোখ লেগে আসছে, ক্লান্ত লাগছে এমনিতেই। তার উপর এভাবে সবার সাথে কথা বলতে বলতে আরো ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। শাড়ি পরে এক হাত ঘোমটা টেনে, ভালো লাগছে না, পায়ে ব্যথা করছে। ইরা রুমে ঢুকেই শাড়ির আঁচলটা ফেলে দিল মাথা থেকে। এদিক ওদিক না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ঠাস করে। শিশির দরজার পাশেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ইরাকে ওভাবে শুয়ে পড়তে দেখে ভ্রু কুঁচকে ফেলল। দ্রুত গতিতে এগিয়ে এলো ইরার কাছে, মৃদু স্বরে ডাকলো ইরার মাথায় হাত বুলিয়ে, ইরু, কি হয়েছে জান? শরীর খারাপ লাগছে? চোখ বন্ধ অবস্থাতে হ্যাঁ সূচক মাথা নাড়ল ইরা। কি হয়েছে জান? কি সমস্যা হচ্ছে? পায়ে ব্যথা করছে? শিশির আচমকা ইরার পা দুটো নিজের কোলের উপর টেনে নিল। ইরার সকল ক্লান্তি যন্ত্রণা উবে গেল। চমকানো কণ্ঠে প্রশ্ন করল, এসব কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? এটা নতুন কি? চুমু খেতে পারলে হাত দিতে সমস্যা কোথায়? তুই ঘুমা। লজ্জায় লাল হয়ে গেল ইরার মুখ, সাথে ভালো লাগা কাজ করলো। ভালোবাসা তো ছোট্ট ছোট্ট কেয়ার, একটু সম্মান, এগুলোতেই পাওয়া যায়। শিশির ইরার পা দুটো নিজের কোলের উপর রেখে আলতো হাতে মাসাজ করে দিতে লাগলো। সময় পেরোলো, ঘড়িতে সময় তখন বিকেল 4টা। শিশির ও ইরাকে বুকের ভেতর জড়িয়ে ঘুমিয়েছিল। কেউ ডাকেনি ওদের। আজিয়া বেগম বারণ ছিল বিধায় এখন দুজনেই ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে দুজনে নিচে নামতেই ইরাকে টেনে নিয়ে গেল শিশিরের কাজিনরা। মেয়েটার পায়ে ব্যথা, তার উপর শাড়ি পরে ঘুরঘুর করাটা বিরক্তিকর লাগলো শিশিরের কাছে। এই যে তার বউকে টেনে নিয়ে গেল, রাত 12টার আগে মনে হয় না পাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, ইরাকে ছাড়া ছাড়ির নাম নেই। বাইরে খাওয়া দাওয়া শেষ সবার। বাড়ির সবাই তালুকদার বাড়ির ড্রয়িং রুমে ঘুষ গল্পে মশগুল। শিশির কয়েকবার উপর নিচ করতে করতে হাঁপিয়ে উঠেছে। আবার নিচে আসতেই শিশিরের মামাতো বোন বলল, ভাইয়া, এভাবে ঘুরঘুর করছো কেন? ঘুম হচ্ছে না? ফাজলামি হচ্ছে বেয়াদব, ওকে নিতে এসেছি আমি। সবাই হো হো করে হেসে উঠল। অস্বস্তিতে পড়ল কেবল ইরা। মাথা নিচু করে বসে রইল। শিশির বলল, এত হাসাহাসির মতো কিছু বলিনি আমি। ওকে ওর বাবা মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব। শিশিরের মামানি তার একমাত্র মেয়ে মনির সাথে বিয়ে দিতে চেয়েছিল শিশিরের, কিন্তু পারেনি। একাই আফসোসের শেষ নেই, তার উপর আবার আদিক্ষেতা। সহ্য হলো না মহিলার, খোঁচা দিয়ে বলল, দিনকাল কি হলো? একটা নিয়ম আছে তো সব কিছুর। শ্বশুরবাড়ি তো কাল যাওয়ার নিয়ম, আজকেই চলে গেলে লোকে কি বলবে? শিশির ভ্রুকুচকে প্রশ্ন করল, লোকে কি মনে করবে মানে? আর তাছাড়া আমরা কি থাকতে যাচ্ছি? নিয়মকানুন বড় বিষয় শিশির। আমার বউয়ের মন খারাপ, তাই ওকে ওর বাবা মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব। এখানে লোকের কিছু বলার থাকলে বাড়ির বাইরে গিয়ে বলুক। তাছাড়া সবটা তো আপনি বললেন। লোকেরা সুযোগ পেল কোথায়? আজিয়া বেগম বারণ করলেন শিশিরকে। জানে তো ভাইয়ের বউটা কেমন। এক্ষুনি কান্নাকাটি করে ভাসিয়ে ফেলবে, অভিযোগ করে বলবে এই অপমানের জন্য বাড়িতে ডাকলেন আপা। শিশির ইরাকে নিয়ে বেরিয়ে গেছে সন্ধ্যা 7:30 নাগাদ। এখন বাজে রাত 10টা।
বাড়ির বাইরে গাড়িও নেই। পলাশ মুন্সিকে কল দিয়েছিল মোস্তফা তালুকদার। পলাশ মুন্সি জানিয়েছেন ওরা 8:30 নাগাদ বেরিয়ে গেছে। ওদিকে শিশির কল রিসিভ করছে না। সবার খাওয়া দাওয়া শেষ। মোস্তফা তালুকদার খায়নি এখনো। না খেয়ে আছে এলিনা, সৈকত আর রাজিয়া বেগমও। মেহমানদের খাওয়া শেষ, সময় পেরোলো। রাত ঠিক 11টার দিকে কল এলো মোস্তফা তালুকদারের ফোনে। রাগী গলায় শুধালো মোস্তফা তালুকদার, আমার প্রেশার আর কত বাড়লে তুমি খুশি হবে বলতে পারো? প্রেশার বেড়ে কি মাথা খারাপ হয়ে গেছে? ভুল বকছ। চুপ বেয়াদব, বাসায় আসতো না কেন তুমি? বাড়ির সবাই যে টেনশন করছে সেই খেয়াল আছে তোমার? খেয়ে ঘুমিয়ে পড়ুন আপনারা, আমরা ঘুরতে এসেছি। আকাশ থেকে পড়লো মোস্তফা তালুকদার। ঘুরতে এসেছো মানে? কোথায় ঘুরতে গেছো? বাড়ি ভর্তি মেহমান আর তুমি। ওটাই তো সমস্যা, আপনি আপ্যায়ন করুন মেহমানদের। আমরা কাছে একটা রিসর্টে এসেছি, আজ থাকবো এখানে। ইচ্ছে হলে কাল বাড়ি যাব, না হলে পরশু যাব। আপনি মেহমান আপ্যায়ন করুন, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন খেয়ে। রাখছি আমি, কল দিয়ে বিরক্ত করবেন না একদম।